নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে 22শে জুলাই 2026টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমি তিনটে ভাগে এই দিনটাকে ভাগ করব। রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ? প্রথম ভাগটা হচ্ছে সপ্তম বেতন কমিশনের ঘোষণা হলো রাজ্যের গভর্নরের পক্ষ থেকে। দি গভর্নর ইজ প্লিজ টু অ্যাপয়েন্ট দ্য 7th পে কমিশন, এবং তাতে কারা কারা সদস্য হচ্ছেন তাদের নাম ঘোষণা করেছেন। অতনু চক্রবর্তী, আইএস, রিটায়ার্ড সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, সর্বোচ্চ পদে বসানো হয়েছে। মেম্বার হচ্ছেন ডক্টর পার্থ মুখোপাধ্যায়, সেন্টার ফর পলিসি রিসার্চের সদস্য, ডক্টর পার্থপ্রতিম পাল, প্রফেসর অফ ইকোনমিক্স, আইএম ক্যালকাটা, এবং মেম্বার সেক্রেটারি দেবী প্রসাদ কার্নাম, আইএস সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। চারজনকে এই টিমের সদস্য করা হয়েছে। খেয়াল করে দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিরূপ সরকারকে বেতন কমিশনের মাথায় বসিয়ে এন্টায়ার বেতন কমিশনের রায়টাকে নানান প্রক্রিয়ায় ম্যানিপুলেট করতেন। কিন্তু এখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সরকার কিন্তু চারজন এমন মানুষকে বসালেন যারা সমস্ত তর্ক বিতর্কের ঊর্ধ্বে। অতনু চক্রবর্তী, তিনি কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক দপ্তরে ইকোনমিক অ্যাফেয়ার্সে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে কাজ করছেন, সেই মানুষটিকে মাথায় বসানো হলো। ফলত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আমি বলছি, কোনো বঞ্চনার, অভিরূপ সরকার মার্কা বঞ্চনা এই রাজত্বে কিন্তু হবে না। কারণ যে চারজনকে বসানো হয়েছে প্রত্যেকে বিদগ্ধজন, পণ্ডিত মানুষ এবং অর্থনৈতিক বিশেষজ্ঞ। এক নম্বর, এই কমিশনের রিপোর্ট প্রেফারেবলি উইদিন 6 মান্থস রিপোর্টটাকে দিতে বলা হয়েছে, এবং তাদের সমস্ত সংস্থা, যতগুলো সংস্থা এই সরকারি কর্মচারীদের ব্যাপারটায় জড়িত, তাদের ইনভলভমেন্টের ব্যাপারে বলা হয়েছে, যাতে তাদের সঙ্গে আলোচনা করে ফাইনালি 6 মান্থসের মধ্যে রিপোর্টটা দেয়। এটা তো গেলো একটা দিক। দ্বিতীয় দিক, গতকাল কেন ইম্পর্টেন্ট, আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, সেদিনকে সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় করল, জাস্টিস প্রশান্ত মিশ্রর বেঞ্চে সেখানে ডিএ মামলার কমপ্লায়েন্স সংক্রান্ত শুনানি রয়েছে। অর্থাৎ 2026 যে ডিএ মিটিয়ে দিতে হবে তার যে রায় হয়েছিল, সেই সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্টটা জাস্টিস সঞ্জয় করল, জাস্টিস প্রশান্ত মিশ্র বেঞ্চে সেকেন্ড হাফে দুপুর 2টো থেকে শুনানি আছে। সেখানে রাজ্য সরকারের আইনজীবীরা প্লিড করবেন, এবং তার সঙ্গে অবশ্যই বিভিন্ন যারা মামলাকারী সংগঠন আছেন তাদের আইনজীবীরাও উপস্থিত থাকবেন। আমি সেই পুরো বিষয়টা নিয়ে আমি সরাসরি কথা বলেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্যটা আপনাদের শোনাবো। কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট, যে তার আগে রাজ্য সরকারকে একটা কমপ্লায়েন্স রিপোর্ট সার্ভ করতে হয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেই কমপ্লায়েন্স রিপোর্টের মধ্যে 10 নম্বর পাতায় খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে, যে তথ্যটা আজকের এই প্রতিবেদনের মূল বিষয় বলে আমরা আপনাদের কাছে এই রিপোর্টটা পেশ করছি। যেখানে 10 নম্বর পাতায় রাজ্য সরকার নীতিগতভাবে গ্র্যান্টি নেডের সবাইকে বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা লিখিতভাবে 10 নম্বর পাতায় লাস্ট প্যারাগ্রাফে জানিয়েছেন। আমি শুধু সেইটুকু অংশ আপনাদের এখানে উল্লেখ করব, যেখানে রাজ্য সরকার এর তরফ থেকে এই কমপ্লায়েন্স রিপোর্ট, অর্থাৎ আমরা মানছি পুরো সুপ্রিম কোর্টের রায়টা, বলে সেইখানে উল্লেখ করা হয়েছে। দি স্টেট গভর্নমেন্ট অফ ইটস ওন ভলিউশন হ্যাজ ডিসাইডেড to extend the payment of DA arrears to granting aid institutions, also to maintain parity, notification number 998. অর্থাৎ the state government of its own volition has decided to extend the payment of DA arrears to granting aid institutions. Granting aid institutionের বকেয়া দিয়ে তারা দিচ্ছেন বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছেন। ফলে এরপরে এ নিয়ে তর্ক বিতর্ক চলতে পারে না। তর্ক বিতর্ক কিছু টেকনিক্যাল পার্ট নিয়ে হতে পারে, সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে কতটা উল্লেখ আছে, কতটা উল্লেখ নেই, সেটা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চে ভাস্কর ঘোষ কিছুটা উল্লেখ করেছে। আমি সেই ব্যাপারটা ছাড়াও আমার কাছে মনে হয়েছে গ্র্যান্টিডেড নিয়ে দীর্ঘদিন ধরে যে আশা প্রত্যাশার একটা দোদুল্যমানতা ছিল, যে রাজ্য সরকার কি গ্র্যান্টিডেডকেও দিয়ে বকেয়া দিয়ে দেবেন? হ্যাঁ, দেবেন। সুপ্রিম কোর্টে যখন লিখিতভাবে তারা জানিয়েছেন, ক পর্বে দেবে, কীভাবে দেবে, সেটা তো আলোচনার বিষয়, সেটা সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতেও হবে। এবং রাজ্য সরকার সম্ভবত সুপ্রিম কোর্টে একটা তথ্য জানিয়েছেন, সেটা অনেক রাতে আমি একটি সংবাদ মাধ্যমে দেখলাম, যে 4টি পর্বে এটা দেওয়া হবে। প্রথম পর্বটা দেওয়া হয়েছে, দ্বিতীয় পর্বটা সম্ভবত 27শে জানুয়ারি, 2027শে জুলাই আর একটা, 2028শে জানুয়ারি একটা, 4টে পর্বে ভাগ করতে চাইছেন। এবং আরও একটা তথ্য আমাদের কাছে এলো, যে 100% নয়, 15% রিল্যাক্সেশন রাজ্য সরকারের তরফ থেকে চাওয়া হয়েছে। একটি সংবাদ মাধ্যম এই রিপোর্টটা দিয়েছেন। আমি সেই সত্যাসত্য যাচাইয়ে যাচ্ছি না, সেটা পরবর্তীকালে সেটা নিয়ে প্রতিবেদন পেশ করব। কিন্তু আজকের আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়েছে, যে রাজ্য সরকারের অধীন গ্র্যান্টিং এডের আওতায় যে সব প্রতিষ্ঠান আছেন, তারা কি বকেয়া ডিএটা পাচ্ছেন 2008 থেকে 2018? হ্যাঁ, পাচ্ছেন।
সরকার সুপ্রিম কোর্টকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন। এরপরে তর্ক বিতর্ক চলতে পারে না। ফলত আমরাও সিদ্ধান্ত নিলাম পুরো বিষয়টা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে টেলিফোনে ধরলাম। তখন তিনি ট্রেনে মুভ করছেন, তো সেই তার মধ্যেই তাকে তার বক্তব্যটা শুনলাম, তাকে প্রশ্ন করলাম কি কি বললেন আজকের এই প্রতিবেদনে শুনুন। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। নমস্কার। বলছি, আজকে তো দেখলাম একটি নির্দিষ্টভাবে রাজ্যের পে কমিশন সংক্রান্ত নোটিফিকেশন বেরিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এটা তো গেল একটা রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে অত্যন্ত পজিটিভ দিক। কিন্তু পাশাপাশি 23 তারিখ আজকে এতে মামলা যখন সুপ্রিম কোর্টে, এবং সেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে যে কমপ্লায়েন্স রিপোর্টটা এসছে, সেই কমপ্লায়েন্স রিপোর্টের 10 নম্বর পাতায় দেখছি সরাসরি সেখানে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে পেশ হচ্ছে এই তথ্য: দি স্টেট গভর্নমেন্ট অফ ইটস ওন ভায়োলেশন হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য পেমেন্ট অফ ডিএ এরিয়ার্স টু গ্র্যান্টিং এড ইনস্টিটিউশনস। অর্থাৎ গ্র্যান্টিং এড এর ব্যাপারে যে পেমেন্ট রাজ্য সরকার করছে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার লিখিতভাবে ঘোষণা করেছে। যদিও সুপ্রিম কোর্টের রায় সংক্রান্ত ব্যাপারে একটু টেকনিক্যাল আমার মনে হয়েছে, কোনো একটা জায়গায় আপনারা ডিফার করছেন এই কমপ্লায়েন্স রিপোর্টের সঙ্গে। কিন্তু যেটা আমার কাছে মনে হয়েছে এবং আপনাদের কাছেও নিশ্চিতভাবে মনে হয়েছে, যেখানে লেখা হচ্ছে যে দি স্টেট গভর্নমেন্ট অফ ইটস ওন ভলিউশন হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য পেমেন্ট অফ ডি এরিয়াস টু গ্র্যান্টিড ইনস্টিটিউশন। অর্থাৎ গ্র্যান্টিং এর আওতায় থাকা ইনস্টিটিউশন গুলো তাহলে তাদের ডিএ এরিয়ার পাচ্ছে, তাই তো? কি বলবেন? দেখুন, এটা তো মুখ্যমন্ত্রী বারবার করেই আমাদের সাথে বৈঠকে বা একাধিকবার যখন যোগাযোগ হয়েছে তখন তিনি এই কথাটা বলেছেন যে বিশ্বাস রাখতে পারেন, আমরা মিটিয়ে দেব। এখন টেকনিক্যাল যে বিষয়টা উত্থাপিত হয়েছে তার সাথে আমরা একদমই একমত নই এই কারণের জন্য যে বিগত যে সরকার ছিল সেই সরকারের আমলে যখন রায় হয়, সেই রায় হওয়ার পরেই তারা কিন্তু একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিলেন। সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে বলেছিলেন যে এই রায়ে ফলে গ্রান্টি নেট দিকে দিতে গেলে আমাদের উপরে প্রচুর বোঝা চাপবে, সুতরাং এই রায়টাকে সংশোধন করে গ্রান্টি নেট দিকে এখান থেকে বাদ দেওয়া হোক, কারণ গ্রান্টি নেটদের কথা রায়ের মামলাতে আগে বলা ছিল না। এখন কথা হচ্ছে সেই রায় অপরিবর্তিত আছে। সেই যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল হয়েছিল সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশন খারিজ হয়ে যাক বা যাই হোক, সেটা হয়েছে। তাহলে আগের সরকার তার আইনজীবীদের টিম বললেন যে এই রায়ের মধ্যে গ্রান্টি নেট দিকে ধরা আছে, সেই গ্রান্টি নেট দিকে আপনারা আপাতত বাদ দিন, আমরা দিতে পারছি না এখন। আর এই সরকার বলছে যে এই রায়ের মধ্যে গ্রান্টি নেট দিকে ধরা নেই। তাহলে আইনের যে ব্যাখ্যাটা তৈরি হচ্ছে আমার মনে হচ্ছে যে কোথাও ভুল হচ্ছে। গ্রান্টি নেটরাও এর মধ্যে কভার্ড আছেন। সরকার এটাই মেনে নিয়েছে যে আমরা এটাকে মেটাবো, আমাদের পক্ষ থেকে এটাকে মেটানো হবে। সেই মেটানোটা কখন হবে সেটা তারা নিজেরা ঠিক করতে চাইছেন। আমরা বলছি যে নোটিফিকেশনটা তাড়াতাড়ি আসুক, আপনি 2 মাস সময় নিন, তাতে আমাদের অসুবিধা নেই। সেটা নিয়ে যদি কমিটি আমাদেরকে বলে তখন আমরাও সেটাকে সেই কোঅপারেশনটা করতে রাজি আছি, সেটা কমিটিকেও জানাতে রাজি আছি আমরা। কিন্তু এটাকে নিয়ে যে বক্তব্য আইনগতভাবে পেশ হয়েছে, এর দুটো দিক আছে। একদিকে যেমন আইনগতভাবে এটাকে অস্বীকার করা হয়েছে, ঠিক আর একদিকে আইনগতভাবে কিন্তু এটাকে মেনেও নেওয়া হলো যে গ্রান্টি নেটের কর্মচারী পেনশনার এই বিষয়টাতে নিশ্চিত হলেন যে আমাদের যে নোটিফিকেশনটা 13 মার্চে প্রকাশিত হয়েছিল, সেই নোটিফিকেশন উল্লেখ করে বলা হয়েছে যে নোটিশ আমরা অলরেডি করেছি, সুতরাং গ্রান্টি নেট দিকে তাদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে, কিন্তু আমরা আমাদের সময় মতো করে সেটা মেটাবো। এই কথাটা বলা মানে হলো তারা মেনে নিচ্ছেন যে গ্রান্টি নেটদের প্রাপ্য এবং সেটাকে মিটিয়ে দেওয়া হবে। আমরা যখন বারবার করে এই কথাগুলো বলছিলাম তখন বিভিন্ন পক্ষ থেকে কিন্তু আমাদের উপর আক্রমণের নেমে আসছিল। আজকে মোটামুটি লিখিতভাবেই সেটা সরকার পক্ষ মেনেই নিলেন যে হ্যাঁ, গ্রান্টি নেট দিকে দেওয়া হবে এবং তারাও আশ্বস্ত হতে পারেন। এখন নোটিফিকেশনটা কত তাড়াতাড়ি বের করা যায় সেটা নিয়ে আমরা সরকারের উপরে চাপ বজায় রাখছি, আশা করছি সেটা খুব তাড়াতাড়ি আসবে। ভাস্করবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। অন্তত আপনার দীর্ঘদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই ইন্টারপ্রিটেশনটা সরকার যেটা করছে সেটাই আপনারা বলে আসছেন, এবং সুপ্রিম কোর্টে যে কমপ্লায়েন্স রিপোর্ট, এটা সম্ভবত 10 নম্বর পাতা এটা দেওয়া হয়েছে, তাই তো? একদম একদম। সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কোন কোন আইনজীবী দাঁড়াচ্ছেন? দেখুন, আমাদের তো গোপাল সুব্রমণিয়ামজিকে এই মামলাতে নেওয়া আছে, কিন্তু সমস্যা হলো যে তিনি এখন দেশে নেই, দেশের বাইরে আছেন। দেশের বাইরে আছেন। আমরা চেষ্টা করেছিলাম, দামানাইডু স্যার উনি অপারেশন হয়েছে চোখের, আমরা মনিন্দর সিংজিকেও চেষ্টা করেছিলাম, তাকেও আনঅ্যাভেলেবেল হয়েছে। সুতরাং আমরা আপাতত আমাদের নচিকেতা যোশীজি আছেন এবং আগামী কালকের জন্য আমরা ইয়েকে নিচ্ছি,
এই জায়গাটা কেটে দেবেন। সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় থাকছেন? হ্যাঁ, উনি তো থাকবেন। বিক্রম ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত সুদীপ্ত দাশগুপ্ত? বিক্রম থাকবেন এবং তার সাথে রাজ্যসভার সাংসদ আইনজীবী মেনকা গুরুস্বামী, তাকেও তাকে ডাকা আমরা হচ্ছে। নিচ্ছি। হুম। না, আমার একটা প্রশ্ন আপনার কাছে, মানে আমি এটা এতে বলছি যে সরকার তো মেনে নিচ্ছেন, ডিএ সংক্রান্ত তারা কমপ্লাই করছেন, তাহলে আপনারা নচিকেতা যোশী, মানিকা গুরুস্বামীর দিকে যাচ্ছেন কেন? না, যাওয়ার কথা হচ্ছে একটাই যে আহ, এই যে যে কমিটি তৈরি হয়েছিল হ্যাঁ, সেই কমিটির সাথে বসে এই বিষয়গুলোকে ঠিকঠাক করার কথা এবং হুম। মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরকে হিসেব ঠিক করে নেওয়ার জন্য যে কথা বলেছিলেন, যে নির্দেশ দিয়েছিলেন, হুম। সেই নির্দেশ এখনো পালিত হয়নি এবং এই হিসেবের ব্যাপারটা যেটা কমিটি আমাদের কাছ থেকে সঠিক হিসেবটা বুঝতে চেয়েছিলেন এবং সেটাকে লোকে এফিডেভিট আকারে দিতে বলেছিলেন, আমরা যেগুলোকে জমাও করেছিলাম, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা মনে করছি যে কমিটির সাথে আলাপ আলোচনার প্রয়োজন এবং সেটা শুধু সুপ্রিম কোর্ট হলেই ভালো হয়। সেই কারণে আমাদের পক্ষটাকে রাখার জন্যই কালকে আমরা আমাদের আইনজীবীদের দাঁড় এটা করাচ্ছি। এটা এটা মানে কোন ঘরে উঠছে আদালতে মামলাটা? যে বেঞ্চে ছিল সেই বেঞ্চেই উঠছে। জাস্টিস জাস্টিস সঞ্জয় সঞ্জয় করোল এবং প্রশান্ত কুমার প্রশান্ত মিশ্রের। মিশ্র। এটা কি মানে ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে? না, দুটো থেকে শুনানি হওয়ার কথা। দুটো থেকে শুনানি হওয়ার কথা। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, লড়াইটা জারি রেখেছেন। আজকে গ্রান্টিনেডের মানে কর্মীদের অন্তত খুবই আনন্দের দিন যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কমপ্লায়েন্স রিপোর্ট দিতে গিয়ে পরিষ্কারভাবে লিখে দিচ্ছেন যে আমরা টু এক্সটেন্ড দ্য পেমেন্ট অফ দি এরিয়াস হ্যাজ ডিসাইডেড, মানে আলটিমেটলি রাজ্য সরকারের তরফ থেকে গ্রান্টিনেডের ব্যাপারটাকে মান্যতা সুপ্রিম কোর্টে দেওয়া হলো। সুতরাং এটা নিয়ে গ্রান্টিনেডের আওতায় থাকা কোনো কর্মীর আর কোনো কনফিউশনে থাকা উচিত নয়, তাই তো? উচিত তো নয়ই, একদম উচিত নয়। আগেও ছিল না, কিন্তু যেসব সংগঠন এটা গোলানোর জন্য নেমেছে তাদের কাছেও এটা মেসেজ গেল যে কমপ্লায়েন্স রিপোর্টের কপি নিশ্চয়ই তাদের কাছেও গেছে, কনফেডারেশনের কাছেও গেছে। আসলে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের সফলতা যে এইভাবে হতে পারে, হুম, পশ্চিমবঙ্গের কর্মচারী আন্দোলনের ইতিহাসে এটা এখন নতুন ইতিহাস রচিত হচ্ছে। হুম, হুম, হুম। সেটা যে এইভাবে হতে পারে সেটা প্রায় কোনো কর্মচারী সংগঠনই সহজে মেনে নিতে প্রস্তুত মানতে নয়। পারছে না। আর কিছু সরকারি কর্মচারী এখন নতুন গজিয়ে ওঠা নতুন নতুন সরকারি কর্মচারী এখন সংগঠন মানে বিভিন্ন অফিসে অফিসে ঘুরে বেড়াচ্ছেন, তারা নিশ্চিতভাবে কালকের মামলায় ইনভলভ হচ্ছেন না। সেটা বলতে পারছি না, হুম। তবে দেখুন তাদের মানে তো সেদিকে নজরও নেই। যাই হোক, আমি আপনাকে আজকের এই বক্তব্য রেকর্ড করার সময় আরেকবার অভিনন্দন জানাই। আমি রাজ্য সরকারকে অভিনন্দন জানাবো এবং আপনাদেরও অভিনন্দন জানাবো যে গ্র্যান্টি নেট নিয়ে দীর্ঘদিন ধরে যে কনফিউশনটা তৈরি করার চেষ্টা এক শ্রেণীর সোকল্ড কর্মচারী সংগঠনের নামে পলিটিক্যাল ইস্যু তৈরি করার কাজ করছেন, তাদের আজকে পরাজয়ের দিন অন্তত এই কমপ্লেন্স রিপোর্টটা আমার হাতে আসার পর। অনেক ধন্যবাদ ভাস্কর বাবু। ধন্যবাদ দাদা।